আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান থেকে প্রথম অধ্যায় থেকে আলোচনা। প্রথম অধ্যায়ে তো প্রথমে আমরা আলোচনা করব নিউটনের প্রথম সূত্র। তো দেখো, প্রথম সূত্রের মধ্যে প্রথমে জেনে নেওয়া ভালো যে স্থিতি এবং গতি জড়তা কী। তো স্থিতি কি, জড়তা কি? তো জড়তা হলো কোনো একটি বস্তু আজীবন একই অবস্থায় থাকার যে প্রবণতা, সেই প্রবণতাকে বলা হয় জড়তা। সাপোজ কোনো বস্তু স্থির অবস্থায় আছে, তো সে আজীবন স্থির থাকতে চায়, এই অবস্থাটাকে বলা হয় স্থিতি জড়তা। এবং যেই বস্তুটা গতিশীল আছে সেই বস্তু আজীবন গতিশীল থাকতে চায়, তো এই অবস্থাটাকে বলা হয় গতি জড়তা। তো আমি একটা এক্সাম্পল যদি দিতে চাই যে স্থিতি জড়তা কি আর গতি জড়তা কি, দেখো, যদি কোনো একটা গ্লাসের উপরে আমি একটা কার্ড নেই এবং ওই কার্ডের মধ্যে মনে করো একটা ইটের টুকরা বা পাথর দিলাম, আমি যদি এটাকে একটু টোকা দিই, টোকা দিলেই আমি দেখব যে আমার কাঠটা সরে যাবে কিন্তু পাথরটা নিচে পড়ে যায়, পাথরটা নিচে পড়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে যে এই বস্তুটা এবং কাঠটা দুইটাই স্থির ছিল, কিন্তু আমি যখন এই কাঠের মধ্যে টোকা দিলাম তখন এই কাঠটা আমার গতিশীল হইল, এবং কিন্তু এই যে বস্তুটা সে নিচে পড়ে গেল। কারণ কি? সেই বস্তুটা স্থির ছিল, সে আজীবন স্থির থাকতে চায়, এটা হচ্ছে তার স্থিতি জড়তা। তো সে স্থিতি জড়তার জন্য ওই কাঠ গতিশীল হইল কিন্তু সে স্থির আছে এবং স্থির থাকতে চায়, ফলে স্থির থাকার কারণে সে নিচে পড়ে গেল। এটা হচ্ছে আমার স্থিতি জড়তা। তো গতি জড়তা কি? গতি জড়তা আমরা জানি যে বাসে যখন আমরা বসে থাকি, হঠাৎ বাসে মনে করো ব্রেক দিল, তাহলে বাসে যদি ব্রেক দেওয়ার ফলে আমরা ব্রেক দেওয়ার আগে কি আমরা গতিশীল অবস্থায় থাকবো, বাসের সাথে বাসও চলমান, তার সাথে আমরাও চলমান। কিন্তু আমরা যখন ড্রাইভার যখন ব্রেক দেয় তখন আমরা কি সামনের দিকে ঝুঁকে যাই। কারণ কি? কারণ ওই যে আমি বাসের সাথে গতিশীল ছিলাম, কিন্তু ড্রাইভার ব্রেক করার সাথে সাথে আমার শরীর, আমার বডি কিন্তু সেই গতিশীল অবস্থায় আজীবন থাকতে চায়, এবং ফলে ড্রাইভার বাসকে ব্রেক করছে কিন্তু আমার বডি কিন্তু সেই গতিশীল থাকার জন্য সে সামনের দিকে ঝুঁকে গেছে। তো ওই যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে গতি জড়তা। তো প্রথম সূত্র কি? নিউটনের প্রথম সূত্র বলে যে কোনো বস্তুকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে সে স্থির বস্তু আজীবন স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকতে চায়। এটা হচ্ছে আমার প্রথম সূত্র। তো এরপর আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা দেখে নিই ভরবেগ। তো ভরবেগ জানার জন্য আগে জানতে হবে ভর কি আর বেগ কি। দেখো, ভর হচ্ছে কোনো একটা বস্তুর পরিমাণ, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এবং বেগ কি? বেগ হচ্ছে একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, অর্থাৎ একক সময়ে বস্তুর পারিপার্শ্বিকের যে অবস্থান সেটার পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তোমরা ক্লাস 8-এ বা এর আগের ক্লাসে দেখছো, গত ক্লাসে। তো এই যে ভর এবং বেগ, এই দুইটার গুণফলকেই কিন্তু ভরবেগ বলা হয়। তো আমি যদি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি, ভরবেগ হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। তো এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভরবেগ যদি পি হয় তাহলে পি ইজ ইকুয়াল এম ভি। তো দেখো, এই ভর এর একক হচ্ছে কেজি এবং বেগ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যত মিটার অবস্থানের পরিবর্তন হয় সেটি হচ্ছে বেগ, এবং এই যে ভর এবং বেগের গুণফল সেটি হচ্ছে ভরবেগ। তাহলে আমি বলতে পারি যে এদের যে একক সেটার গুণফলটা হবে ভরবেগের একক। তাহলে এই যে ভরবেগের একক হবে কেজি, ভরবেগের একক সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ভরবেগের একক। তো দেখো, এই যে ভর এবং বেগ সবসময় কোনটা পরিবর্তন হতে পারে? আমি যদি বলি যে ভরবেগের মধ্যে ভরবেগ কখন পরিবর্তনশীল হয়, যদি আমি ভরের পরিবর্তন করি বেগ একই রাখি তবে ভরবেগ পরিবর্তন হয়ে যাবে। যদি
ভর একই বস্তু নিয়ে কাজ করি, এক সময় বেগ ছিল আলাদা, এখন আমি আলাদা বেগ দিব, তবেও ভরবেগের পরিবর্তন হতে পারে। অর্থাৎ এখানে এই ভরবেগের গুণফল যে কোনো একটা অপরিবর্তন রেখে আরেকটাকে পরিবর্তন করলে সেই ভরবেগ তো পরিবর্তন হবে। তো আমরা ভরবেগের পরিবর্তন আগে জানি, যে ভরবেগ তো জানলাম, এখন ভরবেগের একটু পরিবর্তন দেখি। যে মনে করো আমি দুইটা অবস্থান নিয়ে কাজ করলাম, যে এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুটা হচ্ছে আমার এম ভরের বস্তু। তো আগে বেগ ছিল ধরলাম ইউ আদি বেগ ছিল, এবং এখন সেটা শেষ বেগ একটা ধরলাম যে ভি বেগে সে প্রাপ্ত হয়েছে। তো এই যে এম ভরের বস্তুটা ইউ বেগ থেকে ভি বেগে পরিবর্তন হয়েছে, তাহলে আমি বলতে পারি যে এটার পরিবর্তন কতটুকু, বেগের পরিবর্তন কতটুকু। এই বেগের পরিবর্তন হচ্ছে যে এখন যেই বেগে প্রাপ্ত হয়েছে সেটা থেকে আগেরটা বিয়োগ, তাহলে ভি মাইনাস ইউ, এটা হচ্ছে আমার বেগের পরিবর্তন। তো ধরলাম এখানে সময় লাগছে টি, তাহলে এখানে সময় হচ্ছে টি সময়। তো এই যে পরিবর্তনের হার বিষয়টা কি, দেখো পরিবর্তনের হার বলতে সময়ের সাপেক্ষে যে পরিবর্তন হয় সেটার অনুপাতকে পরিবর্তনের হার বলা হয়। আমি আবার বলি যে একক সময়ে পরিবর্তন, এটার যে অনুপাত সেটাকে বলা হয় পরিবর্তনের হার। আমি যদি লিখি যে বেগের পরিবর্তনের হার, তাহলে কি হবে, তো এই বেগের পরিবর্তনের হার কি হবে, এখানে যতটুকু সময় লাগছে সেই একক সময়ের মধ্যে আমার বেগের পরিবর্তন নিব, বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। তো এইটাকে বলা হয় বেগের পরিবর্তনের হার। তো ক্লাস 8-এ তোমরা দেখছো যে বেগের পরিবর্তনের হারকে কিন্তু ত্বরণ বলা হয়। ত্বরণের একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে এ দ্বারা সূচিত করা হয়। তো এই যে বেগের পরিবর্তনের হার, এটি হচ্ছে ত্বরণ, এবং এই ত্বরণের একক হলো, এটার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো যে আমি বেগের পরিবর্তনের হার বের করলাম, তো আমি এখন এইখানে যে এম ভর ছিল, আমি বলতে পারি যে এই অবস্থায় তার একটা ভর ছিল, এখনও ওই একই ভর আছে এবং বেগ ছিল আলাদা। আমি যদি এই অবস্থাতে তার ভরবেগটা ধরি P1 আর এই অবস্থাতে ভরবেগটা ধরলাম P2, তাহলে কি হবে, তাহলে আমি P1 লিখি যে আমি P1 পাবো হচ্ছে m ইন্টু U1, মানে m ইন্টু ইউ, এবং P2 এটা হচ্ছে আদি ভরবেগ আর এটা হচ্ছে শেষ ভরবেগ। এটা যদি আদি বেগ হয়, এটা হচ্ছে আদি বেগ, তাহলে এটা আদি ভরবেগ। তো দেখো আদি ভরবেগ হচ্ছে এম ইউ এবং শেষ ভরবেগ হবে পি, সেটা হচ্ছে এম ভি। তাহলে আমি যদি বলি ভরবেগের পরিবর্তনটা কি, তাহলে ভরবেগের পরিবর্তন বের করি, যে ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে শেষ ভরবেগ এবং এটা হচ্ছে আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ P2 এবং আদি ভরবেগ হলো P1, এটা বিয়োগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ। এখন দেখো যে এই ভরবেগ ছিল শেষের ভরবেগ, এটা ছিল আগের আদি ভরবেগ। তো এই যে ভরবেগের পরিবর্তন বের করতেছি আমি, কি ভর কি কখনো পরিবর্তন হয়েছে, ভর পরিবর্তন হয়নি, একই ভরের একটা বস্তুর বেগের পরিবর্তন হয়েছে। আমি ভরকে তাহলে কমন নিতে পারি, যেহেতু ভরের কোনো পরিবর্তন হয়নি, তাহলে যদি ভর কমন নিয়ে থাকি তাহলে ভি মাইনাস ইউ, এটা হচ্ছে আমার ভর বেগের পরিবর্তন। তো এখন যদি আমি লিখি ভরবেগের পরিবর্তন পাইলাম, আমি যদি ভরবেগের পরিবর্তনের হার বের করি তাহলে কি হবে, যে অতএব ভরবেগের পরিবর্তনের হার, আমি বেগের পরিবর্তনের হার কি সেটা বুঝাইলাম, এখন ভরবেগের পরিবর্তন কি সেটা এটা বের করলাম, এবং ভরবেগের পরিবর্তন চাচ্ছি আমি, যে ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। তো দেখো ভরবেগের পরিবর্তনের হার কি, আমরা পরিবর্তনের হার একটু আগে জানলাম যে একক সময়ে যে পরিবর্তন সেটার অনুপাত হচ্ছে পরিবর্তনের হার। তাহলে আমি পরিবর্তনটা কিসের,
ভরবেগের, তাহলে আমি একক সময়, এখানে টি সময় লাগছে, তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তনটা কি এইটা এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের হার আমি বের করলাম। তো দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা আমি যদি একটু বলি, যে নিউটনের দ্বিতীয় সূত্র বলে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার একটা বস্তুতে আমি যে বল প্রয়োগ করি তার উপর সমানুপাতিক। তাহলে এখানে যে ভরবেগের পরিবর্তনের হার, আমি বলকে যদি ধরলাম এখানে বল হচ্ছে আমার, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফোর্স। তো এই যে বল, সেটা কার সমানুপাতিক? ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তো আমি তাহলে লিখতে পারি যে এইটা ইজ প্রপোর্শনাল টু এফ, তাহলে লিখতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু এম ইন্টু ভি ইউ ডিভাইডেড বাই টি। আমি এটা আলাদা করে লিখলাম গুণ করে। দেখো এখানে ভি মাইনাস ইউ বাই টি, এটা কি ছিল? বেগের পরিবর্তনের হার। তো ওই বেগের পরিবর্তনের হারকে আবার বলা হয় ত্বরণ। তাহলে ত্বরণকে যেহেতু এ দ্বারা প্রকাশ করে, তাহলে আমি এই জায়গাটুকুতে আমি লিখতে পারি না যে এম এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। এই যে এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, এইটাই হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, যে বল হচ্ছে তার ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এই কোনো বস্তুর উপর যতটুকু ভরবেগের পরিবর্তন হবে সেটা নির্ভর করবে তার বল কতটুকু, সেই বলের সাথে কিন্তু সমানুপাতিক। তো এখানে আসলে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে যেটা পাওয়া যায়, এফ ইকুয়াল, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই একটা ধ্রুবক গুণ করতে হয়। তো এখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তার সাথে এম এ। তো এখানে কে এর ব্যাখ্যা, এখানে আসলে আমি যদি প্রতি একক পরিবর্তন ধরি, যে আমি একক ভরের জন্য প্রতি একক বেগের পরিবর্তন করলে আমি যে একক বল পাই, সেটার জন্য কে এর মান হচ্ছে 1। আমরা প্রতিটা জায়গায় যদি এখানে এফ এর মান 1 নিউটন, অর্থাৎ এম এর মান যদি 1 কেজি হয়, এ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে বল পাবো আমি 1 নিউটন। এবং আরেকটা কথা বলে রাখি, এই বলের একক হচ্ছে, এর একক হচ্ছে নিউটন। তো এই যে আমি প্রতিটা একক পরিবর্তনের জন্য কে এর মান পাবো 1। তো এই যে কে এর মান 1 বসিয়ে এটার সূত্রটা লেখা হয় এফ ইকুয়াল টু এম এ। এই হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার এবং নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। আমি একটু রিভিউ করি যে ভরবেগ কি। আমার ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। তো এবং ভরের একক যেহেতু কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, এবং এই ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে এই ভর এবং বেগের যে একক, তাদের গুণফলটাই হবে, তাদের এককের গুণফলটাই হবে আমার ভরবেগের একক, সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এখন আসি যে পরিবর্তনের হার কি। পরিবর্তনের হার হচ্ছে যে একক সময়ে যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে পরিবর্তনের হার। যেমন আমি বেগের পরিবর্তন বের করছি, যে এম ভরের একটা বস্তু ধরলাম, সেটা আদি বেগ ছিল ইউ এবং শেষ বেগ হচ্ছে ভি। তো এর সময়ের এই পরিবর্তনটাতে সময় লাগছে টি। তাহলে আমি বলতে পারি যে একক সময়ে যে পরিবর্তন সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। কার পরিবর্তন? বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনের হার। আর আমরা জানি যে বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ত্বরণ, এই হচ্ছে আমার ত্বরণ। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কে বলতে পারি ত্বরণ এ। তো এরপরে যেহেতু আমরা একই ভরের বস্তু নিয়ে কাজ করছি, তাহলে ওই ভরের এম ভরের বস্তুরই জাস্ট বেগের পরিবর্তন করছি, এই জন্য আমি বেগের পরিবর্তন বের করছি এবং ভরবেগের পরিবর্তনও বের করছি। ভরবেগের পরিবর্তন কি, যে আদি বেগের সাথে ভর যদি গুণ করি তাহলে আদি ভরবেগ পাবো, এবং শেষ বেগের সাথে যদি ভর গুণ করি তাহলে শেষ ভরবেগ পাবো, এবং শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করলে আমি পাবো ভরবেগের পরিবর্তন। অর্থাৎ আমার ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এখন যেহেতু আমি
ভরবেগের পরিবর্তন বের করতেছি কিন্তু একই ভর নিয়ে কাজ করছি, তাহলে আমি ভরকে কমন নিতে পারি, অর্থাৎ এম ইন্টু ভি মাইনাস ইউ হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন। এখন আমি নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা যদি বলি তাহলে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ আমি যতটুকু বল প্রয়োগ করব ভরবেগের পরিবর্তনও ততটুকু ঘটবে। তাহলে আমি এই ভরবেগের পরিবর্তন থেকে ভরবেগের পরিবর্তনের হার বের করি, দেখি কি আসে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে একক সময়ে এই যে ভরবেগের পরিবর্তন, সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বলতেই পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আমি এখান থেকে পাই এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি যেহেতু এ, তাহলে এখান থেকে পাচ্ছি এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। এবং এই সব কিছু একক পরিবর্তনের জন্য আমি কে এর মান 1 ধরে যে অরিজিনাল সূত্রটা পাই সেটা হচ্ছে এটা। এই হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। তো এরপর দেখি মৌলিক বল। তো মৌলিক বল আসলে কি, যে এই মৌলিক বল হচ্ছে 4 প্রকার: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তো আসলে পৃথিবীতে যত রকম বল আছে প্রতিটি বলের মধ্যে কিন্তু এই 4 প্রকারের মৌলিক বলের মধ্যে যে কোনো একটা থাকে। তো আগে দেখি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল কি। মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী যে বল ক্রিয়া করে সে বলকে বলা হয় মহাকর্ষ বল। তো তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ প্রবাহের ফলে যে তার মধ্যে যে বল তৈরি হয়, যে একটা চুম্বকীয় বল তৈরি হয়, সেই বলটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় বল। তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি, যে তেজস্ক্রিয় পরমাণু থেকে যে বিটা রশ্মি বের হয়, সেই বিটা রশ্মি যে বলের জন্য বের হয় সেটাই হচ্ছে আমার এই দুর্বল নিউক্লিয় বল। তো দুর্বল নিউক্লিয় বল আসলে অনেক দুর্বল। এই দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চুম্বকীয় বলের থেকে প্রায় 10⁻12 এত গুণ দুর্বল, অর্থাৎ ট্রিলিয়ন গুণ দুর্বল। আর আমাদের যে সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বল হচ্ছে কি, যে তেজস্ক্রিয় পরমাণু থেকে যে আলফা রশ্মি বের হয়, এই যে বলের জন্য আলফা রশ্মি বের হয় সেই বলটাই হচ্ছে আমার সবল নিউক্লিয় বল। এটা অনেক একটা সবল বল। এটা আমার এই যে তড়িৎচুম্বকীয় বল, এই তড়িৎচুম্বকীয় বলের চেয়ে আবার 100 গুণ বেশি, তড়িৎচুম্বকীয় বলের তুলনায় 100 গুণ বেশি এটা সবল। তো একটা জিনিস শুধু মনে রাখবা যে এই দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল এর যতই দুর্বল বা সবল হোক, কিন্তু এটার নির্দিষ্ট রেঞ্জ আছে, নির্দিষ্ট শর্তে, নির্দিষ্ট দূরত্বে। যেমন এটা 10⁻⁻8 ইনভার্স এত মিটার দূরত্বের মধ্যেই কেবল এই বল কাজ করে। আর এটা হচ্ছে 10⁻⁻15 এত মিটার দূরত্বে কাজ করে। কিন্তু আমার যে মহাকর্ষ বল সেটা কিন্তু অনেক অসীম দূরত্বেও কাজ করতে পারে। অর্থাৎ এই যে দুর্বল নিউক্লিয় বল অনেক দুর্বল, কিন্তু মহাকর্ষ বল থেকে দুর্বল না। মহাকর্ষ বল অনেক দুর্বল কারণ এটা অনেক দূরেও কাজ করে। আর সবল নিউক্লিয় বল আবার অনেক সবল, সেটা কার থেকেও, তড়িৎচুম্বকীয় বলের থেকেও 100 গুণ সবল। আচ্ছা, এগুলাকে মৌলিক বল বলার কারণ কি? আমি যদি বলি, একটা এক্সাম্পল নিই, যে আমার এই মার্কার আমি ধরে আছি, ছেড়ে দিলে সে পড়ে যাচ্ছে, অর্থাৎ এই বলটা কোনো একটা বলের জন্য পড়ে যাচ্ছে। কি বল আমরা জানি, যে আমি বলতে পারি যে মহাকর্ষ অভিকর্ষ ত্বরণের জন্য পড়তেছে নিচের দিকে, তাই অভিকর্ষ বলের জন্য সেই মার্কারটা পড়ছে। তাহলে এখানে বল হচ্ছে অভিকর্ষ বল। কিন্তু যদিও অভিকর্ষ বল বলতেছি, কিন্তু এই অভিকর্ষ বলের আসল কি, মহাকর্ষ বল। বেসিক যে মৌলিক বল সেটা হচ্ছে আমার মহাকর্ষ বল। কারণ মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে কাজ করতে পারে। তাহলে ওই যে একটা পৃথিবী আর একটা মার্কার, এই দুইটার মধ্যবর্তী বল কাজ করতেছে, তাহলে এটা মহাকর্ষ বল। এভাবে অনেক পৃথিবীতে যত বল আছে প্রতিটার মধ্যে এই 4 প্রকারের কোনো না কোনো একটা মৌলিক বলের সেখানে উদাহরণ পাওয়া যাবে। তো এই ছিল আমাদের মৌলিক বল। তো মহাকর্ষ বল দেখি। তো মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হচ্ছে
এফ দ্বারা প্রকাশ করা হয়। তো মহাকর্ষ বল ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মহাকর্ষ বল হচ্ছে আমার যে কোনো পৃথিবীতে যে কোনো দুটি বস্তুর মধ্যে কাজ করে, তাহলে ওই দুইটা বস্তুর ভরের গুণফল এর সমানুপাতিক হবে এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি দুইটা বস্তু নেই, যে একটা m1 ভরের একটা m2 ভরের, তাহলে আমি বলতে পারি এদের মধ্যবর্তী যে বল মহাকর্ষ বল সেটা হবে এই দুইটার গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 ইন্টু m2 এর সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্ব নিলাম আমি r, তাহলে এটা হবে এই r এর বর্গের ব্যস্তানুপাতিক এইরকম। তাহলে অবশ্যই আমি এই সূত্রটা থেকে এটা পাবো যে এফ এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে আমরা জানি একটি ধ্রুবক বসাতে, তো এইখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে এইটা, এই জি হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবক। তো তাহলে এই যে আমি সূত্রটা পাইলাম, তাহলে আমি সূত্রটা পাই এটা, যে এফ ইকুয়াল জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ আমি ভরের যদি গুণ করি এবং মহাকর্ষীয় ধ্রুবক দিয়ে গুণ করি আর এদের যে দূরত্ব সেটাকে বর্গ করে ভাগ করি, তাহলে আমি পাবো মহাকর্ষ বল। তো এখানে একটা উদাহরণ দেখি, যে বলছে যে পৃথিবীর পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বল প্রয়োগ করবে। এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তো আমি যেহেতু সূত্র জানি এটা, তাহলে আমি কি কি দেওয়া আছে আমি লিখবো, যে এখানে দেওয়া আছে কি কি। দেখো এখানে বস্তু হচ্ছে একটা 1 কেজি আর পৃথিবীর পৃষ্ঠে রাখা আছে, তার মানে আমি দুইটা বস্তু নিব, এই যে একটা হচ্ছে আমার পৃথিবী আর এর পৃষ্ঠে রাখা একটা বস্তু। তাহলে এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব লাগবে এবং এই দুইটার ভর লাগবে। তো এই ছোট বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি এবং এটার ভর, পৃথিবীর ভর আমরা জানি, আগে লিখি যে এখানে ছোট বস্তুটার আমি ধরলাম m ভরের, তো এটা হচ্ছে 1 কেজি, এবং পৃথিবীর ভর আমরা জানি 5.98 ইন্টু 10 পাওয়ার 24, এটা হচ্ছে এত কেজি, এবং জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 পাওয়ার -11 হচ্ছে নিউটন ভার্স 2। তো দেখো এটার একক আমি বুঝাচ্ছি। তো এই ভর দেওয়া আছে, ছোট বস্তুর ভর দেওয়া আছে, বড় বস্তুটার ভর দেওয়া আছে, আর জি দেওয়া আছে আমার, জি আমরা জানি এটা মুখস্থ রাখতে হবে, এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তো পৃথিবীর ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, সেটা কত 6.4 ইন্টু 10 পাওয়ার 6 এত মিটার। তো দেখো আমি যদি বলি যে পৃথিবী এবং এই বস্তু, এই যে এখানে যেমন m1 এবং m ভরের দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব কি ছিল, এখানে আর ছিল, এখানে কি, এখানে হবে এইটার যে ব্যাসার্ধ সেইটি, কারণ পৃথিবীর পৃষ্ঠে রাখা আছে সেই বস্তুটা, তাহলে এইটার মধ্যবর্তী দূরত্ব সে আর। তাহলে আমি যদি এখন লিখি যে আমরা জানি যে এফ ইকুয়াল হচ্ছে জি m1 m2, অর্থাৎ আমি m1 m2 এর জায়গায় বসাবো m এবং আর স্কোয়ার। তাহলে জি এর মান আমরা জানি 6.4 ইন্টু 10 পাওয়ার 6, এবং ছোট বস্তুটার ভর 1 কেজি এবং পৃথিবীর ভর কত 5.98 ইন্টু 10 পাওয়ার 24, আর এখানে আর এর মান হচ্ছে আমার 6.4 ইন্টু 10 পাওয়ার 6। তো এটা হিসাব করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার এত নিউটন। এইটাই হচ্ছে আমার এই বস্তুটা 1 কেজি বস্তুটা আমার এই পৃথিবীর পৃষ্ঠে যতটুকু বল প্রয়োগ করবে। তো আমরা জানি বলের একক নিউটন, তাই এটার একক নিউটন। আচ্ছা এখন দেখি যে আসলে এই জি এর এককটা কিভাবে আসে। তো দেখো এখানে উপরে যে বস্তু দুইটা রাখা আছে,
এই দুইটার একক কি? কেজি। তাহলে আমি বলতে পারি এটা কেজি স্কোয়ার। আমি যদি লিখি যে এইটার একক হচ্ছে নিউটন, জি এর একক বের করব, এইটার একক কেজি এবং এইটারও একক কেজি, আর আর এর একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার। তাহলে আমি যদি সবগুলা একদিকে নিয়ে যাই, জি একদিকে রাখি, তাহলে এই দুইটা গুণ হবে এবং নিচে এটা ভাগ হবে, তাহলে জি সমান সমান হবে এই দুইটার গুণফল নিউটন মিটার স্কোয়ার, আর নিচে হচ্ছে কেজি ইন্টু কেজি অর্থাৎ কেজি স্কোয়ার। তো এইটাকে বলা হয় নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার।